এইবারে আমরা যেটা জানবো যে বাস্তব সংখ্যার প্রকারভেদে যে দুইটা মূল পার্ট, মূলদ এবং অমূলদ, চাকরির পরীক্ষা এখান থেকে সরাসরি কোশ্চেন আছে, ঠিক আছে? তো আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে যদি দেখি, যে মূলদ সংখ্যার সংখ্যাটা এরকম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো, মানে এই কিউ কখনো শূন্য হতে পারবে না, তাদেরকে আমরা কি বলছি? মূলদ সংখ্যা বলছি। তো মূলদ সংখ্যার ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা এইভাবে প্রকাশ করে দেখাতে পারবো, কিন্তু কিউ অবশ্যই কি হতে হবে? জিরো অপেক্ষা বড় হতে হবে, ঠিক আছে? বা জিরো অপেক্ষা ছোট যেটাই হোক না কেন, ও কোনোভাবেই জিরো হতে পারবে না, কিউ এর মান কোনোভাবেই জিরো হতে পারবে না। এটা মাথায় রাখবেন যে মূলদ সংখ্যার ক্ষেত্রে আপনি প্রকাশ করুন, এই কিউ এর মান কখনোই জিরো হতে পারবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এক্সাম্পল হিসেবে যদি আপনি বলেন যে যেমন যেমন ধরেন কি যে জিরো ধরলাম, এটা একটা মূলদ সংখ্যা, 1 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? 1.5 একটা মূলদ সংখ্যা। আপনি যদি বলেন যে 22/7 এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? আপনি যদি বলেন কি যে 1.25 এটাও একটা মূলদ সংখ্যা, 1.25 এটা একটা মূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা কেন? আপনি যদি আমাকে এই আকারে প্রকাশ করতে বলেন, তা আমি এই জিরোকে করতে পারবো 0 বাই যা দিয়েই ভাগ করেন না কেন, 1 2 3 4 5, আমি একটা মানে আমি এন ধরে নিলাম যে 0 বাই এন দিয়ে আমি ভাগ করতে পারবো, এটাও করতে পারবো। আপনি 1কে 1/1 দিয়ে ভাগ করতে পারবেন, এই আকারে প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? আপনি 1.5কে করতে পারবেন 1.5কে 15/10 আকারে প্রকাশ করতে পারবেন, বুঝতে পারছেন? এটাকে আপনি এইভাবে প্রকাশ করতে পারবেন। 22কে তো প্রকাশ করাই আছে ভাবে, এটাকে আপনি 125/100 আকারে প্রকাশ করতে পারবেন। তো যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু কিউ কি হচ্ছে? ডাজ নট ইকুয়াল টু জিরো, মানে জিরো হবে না, তারাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যার ভিতরে পড়বে, ঠিক আছে? তো দেখেন সবগুলোকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করে দেখাতে পারছি, এগুলো সবগুলো হচ্ছে মূলদ সংখ্যার ভিতরে পড়ে। এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে ভাই কোন কোন সংখ্যাগুলো মূলদ হবে, আমি দেখেই কেমন করে বুঝে ফেলবো, ঠিক আছে? সেই জিনিসটা এখন আপনাকে আমি একটা লিখে দিচ্ছি, কারা আসলে মূলদ সংখ্যা হয়, ঠিক আছে? নোট করে ফেলেন, মূলদ সংখ্যা কারা হয়। মূলদ সংখ্যা মূলত সকল পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে, আপনি তো পূর্ণ সংখ্যার সংজ্ঞা জানেন, শিখাইছি। পূর্ণ সংখ্যা কারা? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার সকল সকল সংখ্যা, পূর্ণ সংখ্যার ভিতর থেকে যারাই থাকবে তারাই হচ্ছে আপনার মূলদ। তারপর আবার স্পেসিফিকভাবে বলি যে শূন্য নিজেই একটা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা অনেক সময় থাকে সরাসরি, স্বাভাবিক সংখ্যা কারাকে জানেন? স্বাভাবিক সংখ্যা জিরো অপেক্ষা বড় যারা, তারাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। যে শূন্য স্বাভাবিক সংখ্যা, বা যত ধরনের ভগ্নাংশ আছে, ভগ্নাংশ, হ্যাঁ, সেটা প্রকৃত অপ্রকৃত মিশ্র যেটাই হোক না কেন, সকল ভগ্নাংশ এরা হচ্ছে কি আপনার সব সময় মূলদ সংখ্যার ভিতরে পড়বে। চিনার আরেকটা উপায় হচ্ছে দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ যারা, তার ভিতর দশমিক ভগ্নাংশের ভিতরে কারা থাকে? সসীম আছে, সসীমগুলো হবে কি? যারা সসীম দশমিক ভগ্নাংশ তারা হবে মূলদ, যারা হবে অসীম কিন্তু আবৃত্ত, ঠিক আছে? অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এরা সবাই হবে মূলদ সংখ্যার ভিতরে। এই সসীমের ক্ষেত্রে শিখালাম 1.5 মনে করেন, বা 1.50 এভাবে বোঝানো যায়। অসীম আবৃত্তর ক্ষেত্রে ধরেন কি যে 1.333 এটা আছে, এটা সমান সমান আপনি লিখেছেন 1.3 উপর দিয়ে পৌনঃপুনিক দেওয়া আছে, আপনি দেখলেই চিনে ফেলবেন যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এই তিনটে নোট করে রাখবেন, পেয়ে যাবেন। এছাড়াও আরেকটা অপশন সরাসরি আসে, যেটা হচ্ছে যে সকল পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যা, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যা কেমনে চিনবেন? যেমন ধরেন কি যে আপনি √9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা এটা কেন? একে যদি আপনি মানে 9-এর বর্গমূল করেন, সরাসরি আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যায় পাবেন। তো পূর্ণ সংখ্যা 3 পেয়েছেন, সে 3 কিন্তু আবার এই স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ে যাচ্ছে, বা পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে যাচ্ছে, যেটা বলেন দিন শেষে সে মূলদ সংখ্যা। তো এই যে আপনি একটার সাথে একটা এই লেজুর লেগে আছে, লেজুর থেকে আপনি যখন শিখে রাখবেন, আশা করি কখনোই আপনার ভুল হবে না। তো এই ধরনের সংখ্যাগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা।
এগুলা বাদে যা পাবেন তাই হয়ে যাবে অমূলদ সংখ্যা। এখন আমরা যাব অমূলদ সংখ্যাকে আমরা একটু মিশাবো, আমাদের কিছু অংশ মিশানো লাগবে, তারপরে আমি ফিরছি। এবার দেখেন অমূলদ সংখ্যা কারা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার সংজ্ঞা হয়েছে এটা। আমি কিন্তু মূলত শিখাইলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, সেক্ষেত্রে কিউ ডাজ নট ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু যখন আপনি অমূলদ সংখ্যার কথা বলছেন তখন হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, মানে আপনি এই ফরম্যাটে নিয়ে আসতে পারবেনই না। ঠিক আছে, তো আমি যদি এক্সাম্পল দিই, √2 একটা অমূলদ সংখ্যা, আপনি বলতে পারেন যে √6 একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আপনি বলতে পারেন যে পাই একটা অমূলদ সংখ্যা, আপনি বলতে পারেন ই একটা অমূলদ সংখ্যা, আপনি বলতে পারেন যে 1.010010001, এগুলো সবাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। একটু আগে খেয়াল করেন আমরা কি করেছিলাম, যে সংখ্যাগুলো ছিল তাদেরকে আমরা ভাগ করে করে দেখাই দিয়ে ফেলতে পারছিলাম, কিন্তু আমি √2কে কি সরাসরি ভাগ করে দেখাতে পারবো? আপনি নিশ্চিত থাকবেন যে এই ধরনের ফরম্যাটগুলো আসলে পারে যদি পূর্ণবর্গ বা পূর্ণ ঘন না হয়, সেই সংখ্যা বাদে যদি রুটের নিচে কোনো সংখ্যা থাকে সে অমূলদ হতে বাধ্য, কনফার্ম সে অমূলদ হবে। এই √2 এর মান আপনি যখন নেবেন আপনি দেখবেন এইভাবে মানে অসীম অনাবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, মানে দশমিকের পরের ঘরগুলো এলোমেলো এলোপাথারি আসতে থাকে। যেমন এখানে দেখেন দশমিকের পরের ঘর 0 1, এক ঘর পর মানে 0 1, এখানে 0 রিপিট হইলেও পরবর্তী 2 ঘর করে শূন্য মাঝে একটা করে বাড়তে আছে, এটা কিন্তু এলোপাথারি আছে। ই এর একটা ভ্যালু আছে এলোপাথারি, পায়ের একটা ভ্যালু আছে এলোপাথারি। তো অমূলদ মানগুলো মূলত এরকম। এখন আপনি আমাকে যদি বলেন যে ভাই আমি কিভাবে চিনবো যে অমূলদগুলো কি, আমি খুব দ্রুত চিনার একটা উপায়, আমি ওই যে আগে যেভাবে নোট করে দিলাম সেই নোটটাই করবেন। অমূলদ চিনার উপায় হচ্ছে যে পূর্ণবর্গ নয়, ওখানে ছিল পূর্ণবর্গ হলে কিন্তু মূলদ হয়, কিন্তু পূর্ণবর্গ নয় যাদেরকে পূর্ণবর্গ করা যাবে না, যেমন √6 এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এই হয়ে গেছে এর ভিতরে। ঠিক আছে, পূর্ণবর্গ নয়, পূর্ণ ঘন নয়, মানে পূর্ণবর্গ না পূর্ণ ঘন না, অর্থাৎ সংখ্যাটার ঘনমূল করলে পারে সরাসরি পূর্ণ সংখ্যা আসবে না, এরকম যদি কোনো √ওভারের মান দেওয়া থাকে সেটা হবে অমূলদ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ না পূর্ণ ঘন না, সকল মৌলিক সংখ্যার বর্গমূল, সকল মৌলিক সংখ্যার বর্গমূল। আপনি এবার মনে রাখেন সকল মৌলিক সংখ্যার বর্গমূল। যেমন এই যে √2 আছে, যেমন এইখানে দেখেন √2 দেওয়া আছে, 2 একটা মৌলিক সংখ্যা, আপনি যদি এখানে √3 লেখেন তাও এটা অমূলদ সংখ্যা হবে। তো সকল মৌলিক সংখ্যার বর্গমূল, যদি সকল মৌলিক সংখ্যার বর্গমূল করা থাকে সেগুলো হবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় পূর্ণ ঘন নয়, সকল মৌলিক সংখ্যার বর্গমূল, এরা সবাই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। এর বাইরে কিছু গাণিতিক প্রতীক আছে যেগুলো হচ্ছে ই একটা, পাই একটা। ঠিক আছে, এরকম মান যদি আসে যে ই অথবা পায়ের মান দেওয়া আছে, যে জিজ্ঞেস করেছে যে এটা কি ধরনের সংখ্যা, আপনি সরাসরি চোখ বন্ধ করে অমূলদ করে দেবেন, কারণ আপনার মাথায় সেন্সে কাজ করবে যে ই এর ভ্যালু হচ্ছে এলোপাথারি আসতে থাকবে, পায়ের ভ্যালু এলোপাথারি আসতে থাকবে দশমিকের পরে। পরের ঘরে যদি দেখেন যে দশমিকের পর ঘরগুলো এলোমেলো চলছে, এলোমেলো সংখ্যা দেয়। ঠিক আছে, দশমিকের পর ঘরগুলো যদি এলোমেলো সংখ্যা দেয় তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। এই যে আমাদের পাই মানটা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এই পায়ের মানটা আমরা নর্মালি কি করি 22/7 ধরে করি না, যে কোনো অঙ্ক করি না। তো পাই অমূলদ হলেও 22/7 কিন্তু মূলদের ঘরে আমি দেখাইছি। এটা কেন হয়, এই কোশ্চেনটার অ্যান্সারটা এখন আপনি নিয়ে যান। যে আমি এখানে রাফ লিখছি, ঠিক আছে, আমি রাফ লিখছি, নাহলে আবার ওই রিফাত পানির মতো অবস্থা করে ফেলবে। হ্যাঁ, তো এই দেখেন পাই অমূলদ হলো 2/7 মূলদ কেন পাই অমূলদ কিন্তু 2/7 মূলদ কেন? আপনি এই সংখ্যাটাকে p/q আকারে ভাগ করতে পারছেন। মূলত 22/7 যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে পায়ের
অ্যাপ্রক্সিমেটলি যে মানটা মানে কাছাকাছি যে মানটা সেই মানটাকে আমরা 22/7 দ্বারা প্রকাশ করি। 3.1416, এই 3.1416 এভাবে এভাবে চলতেই থাকে, পাই মূলত এভাবে চলতে থাকে, কিন্তু আমরা মূলত কয়েক ঘর অবধি 3.1416 এর পরে কয়েক ঘর অবধি পাই/7 না সরি 22/7 দ্বারা প্রকাশ করি, যার কারণে এই সংখ্যাটা হচ্ছে আমাদের মূলদ, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের অমূলদ, কারণ দশমিকের পরে এলোপাথারিভাবে ওর সংখ্যাগুলো চলতে থাকে। আর এর হচ্ছে দশমিকের একটা নির্ধারিত সীমানা অনুযায়ী আমরা মানটা নির্ধারণ করে রেখেছি। তার উপরে চিনার একটা উপায় হচ্ছে, একে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, কাজে আপনি এটা মূলদ হিসেবে ধরে ফেলবেন। এটা দেখে বলে দেবেন যে আপনি এটা মূলদ, p/q আকারে করেছেন, এখানে এটা কিন্তু 0 সমান না, কাজে এটা মূলদ সংখ্যা। এমনিও মনে রাখতে পারেন যেমনি ইচ্ছা। এটার নির্দিষ্ট মান আছে, কিন্তু এটা কিন্তু দশমিকের উপর নির্দিষ্ট ঘর সংখ্যা নেই, এটা হচ্ছে অসীম অনাবৃত্ত, চলতেই থাকবে পরপর। এই জন্য এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আপনি যেমনে মনে রাখেন তেমনি মনে রাখতে পারবেন। তো আশা করি মূলদ এবং অমূলদ সংখ্যা চিন্তা আপনাদের সমস্যা হবে না। এরপরে আমরা যেহেতু মূলদ অমূলদ শিখলাম, আশা করি এখানে মূলদ অমূলদের যে 5টা কোশ্চেন আছে এই কোশ্চেনটি আমরা পারবো, ঠিক আছে? তো আমরা প্রথমে এই কোশ্চেনটার দিকে যদি লক্ষ্য করি, আমাদের চাওয়া হয়েছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা এনটিআরসি এর একটা কোশ্চেন। তো দেখেন, আপনি যখনই অমূলদ চেয়েছে আপনার মাথায় ঘুরঘুর করবে যে অমূলদের সংজ্ঞাটা কি। অমূলদের সংজ্ঞা অনুসারে আমরা তো এখানে যে দেখতে পাচ্ছি দুইটা মৌলিক সংখ্যার বর্গমূল দেওয়া আছে, একটা ম্যাথমেটিক্যাল ধ্রুবক। তো আমরা জানি যে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ হয়, তাহলে এটাও অমূলদ এটাও অমূলদ আমরা তো পাচ্ছি, সাথে ম্যাথমেটিক্যাল ধ্রুবক অমূলদ, ঠিক আছে? সে তিনটেই যেহেতু অমূলদ হচ্ছে, কাজে আমাদের অপশন হবে ঘ। এখানে আপনি যদি অনেক সময় এগুলো নিয়ে কনফিউশনে পড়েন, তো আপনি দুইটা যেহেতু পেয়ে গেছেন, তার মানে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ঘই অ্যান্সার হতে চলেছে। তো অনেক সময় কমন সেন্স কিছু কাজে লাগাতে হয়। আচ্ছা দেখেন, এরপরে 2 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে বিসিএস 25তম বিসিএসে আসা একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে √2 কি সংখ্যা, মানে এই √2 অর্থাৎ 2 এর বর্গমূল, এই সংখ্যাটা কি সংখ্যা। আমরা কি মৌলিক 2 একটা মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যার বর্গমূল কি হয়, সবসময় অমূলদ সংখ্যা হয়। কাজে আপনি দেখে নেন এখন অমূলদ সংখ্যা কোথায় আছে। অমূলদ সংখ্যা আছে আমার এইখানে। এছাড়াও যদি আপনি বুঝতে না পারেন, আপনি খেয়াল করবেন যে এই পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা এরা সবাই হচ্ছে একই ঘরে। স্বাভাবিক সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সেট, পূর্ণ সংখ্যা আছে মূলদ সংখ্যা সেট, তার মানে এরা যদি একই রকম হয় আপনার বিকল্প অপশন আছে এটাই অ্যান্সার হবে। এরা হচ্ছে একই গোয়ালের গরু, ঠিক আছে? তো এভাবেও অনেক সময় আপনার মানে জ্ঞান কাজ না করলে বেসিকের অন্য অংশ আপনাকে হেল্প করবে কীভাবে অ্যান্সারটা সঠিক করবেন আপনি। এই জন্য বলি যে বেসিকটা ক্লিয়ার রাখবেন। আচ্ছা, পরের যে কোশ্চেনটা সেটা দেখেন যে কোনটি মূলদ সংখ্যা। আমাদেরকে চাওয়া হয়েছে যে কোনটি মূলদ সংখ্যা। এখন আপনি যে কাজটা করবেন, সবগুলোই বর্গমূল আছে, আপনার মাথায় একটা জিনিস ধরবে যে যেহেতু বর্গমূল আছে আমাকে বর্গমূলের জিনিসটাই ভাবা লাগবে। তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা? দেখেন তো, এটা যদি আমি করি √1 to 1 ইকুয়াল টু √11 উপর স্কোয়ার সমান 11। তো 11 একটা স্বাভাবিক সংখ্যা, আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তো চাওয়া হচ্ছে মূলদ সংখ্যা, আমি অলরেডি অ্যান্সারে পেয়ে গেছি, আমার অ্যান্সার এটাই। আর আপনার অপশান চেক করতে যাওয়ার দরকার নেই। এখন যদি আপনি অপশান চেক করতেও চান, একটু খেয়াল করবেন, এটা মৌলিক সংখ্যা যার বর্গমূল আছে, এটা অমূলদ, এটাও মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ হয়, তার মানে 3টাই অমূলদ, এগুলো বাদ। আপনার অ্যান্সার আপনি যা পেয়েছেন তা সত্য আছে, আশা করি বুঝে ফেলেছেন। এবার দেখেন যে নিচের কোনটি অমূলদ নয়, তার মানে আপনাকে বলা হয়েছে যে মূলদ। কোশ্চেনে বলা হচ্ছে অমূলদ নয়, ঠিক আছে? এখানে অমূলদ নয়, তার মানে আপনাকে মূলদ চাওয়া হয়েছে। এখন আপনি মূলদ সংখ্যা এখান থেকে খুঁজবেন। দেখেন 3টে বর্গমূল আকারে দেওয়া আছে, একটা শুধুমাত্র ঘনমূল দেওয়া আছে। আপনি ক থেকেই শুরু করেন। 8কে কি লেখা, আমি এখানে দিচ্ছি 3 8 সমান কত 2 টু দি পাওয়ার কিউব সমান এই ঘন মানে মূলের যে 3 আর সূচকের 3, এই 3 কাটা যায় 2 আসে, তাহলে এই 2 হচ্ছে আমাদের কি একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ না, অর্থাৎ মূলদ বলেছে, আমি প্রথমে আমার অ্যান্সার পেয়ে গেছি। এখন দেখেন যদি এই 3টা আপনি চেক করতে চান, 12 এটা কি কোনো পূর্ণ, এর বর্গমূল করা আছে, এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? সে যদি পূর্ণবর্গ না হয় কাজে সে অমূলদ সংখ্যা। এটাকে দেখেন 27 ভেবে আপনি আবার 3-এর কিউব ভেবে ভুল করবেন না, কারণ এখানে ঘনমূল কিন্তু দেওয়া নেই, এখানে বর্গমূল করা আছে, কাজে এটাও অ্যান্সার বাদ, এটাও বাদ, এটাও বাদ। তারপরে দেখেন 18 এটারও বর্গমূল কোনো পূর্ণবর্গ সংখ্যা দিবে না, কাজে এটাও বাদ। কাজে আমার অ্যান্সার আমি প্রথমে যেটা চেক করে পেয়েছি সেটাই আমার অ্যান্সার সত্য।